হামলার মধ্যে ইউক্রেনের দ্বিতীয় দিনের মতো নাগরিকদের সরানোর উদ্যোগ, বাড়ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগদান ইচ্ছুকের সংখ্যা। 10 দিনেই 15 লাখ ছাড়ালো ইউক্রেনের শরণার্থীর সংখ্যা, বলল জাতিসংঘ। যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের নানা প্রান্ত। আবারও নো ফ্লাই জোন ঘোষণার দাবি তুললেন জেলেনস্কি। ঘোষিত হলে পরিণত হবে ভয়ঙ্কর, এমন হুমকি পুতিনের। শিরোনামগুলো দেখছিলেন, এসবের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। দ্বিতীয় দিনের মতো বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিক মানুষদের নিরাপদে সরানোর উদ্যোগ নেওয়া হলো। সিটি কাউন্সিল জানিয়েছে বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত কার্যকর হতে পারে সাময়িক অস্ত্রবিরতি। সে সময়ই মানবিক করিডোরের গঠনের সুযোগ নিতে হবে। শনিবারও ছিল এ ধরনের পরিকল্পনা, কিন্তু রুশ হামলার কারণে সেটি বানচাল হয়ে যায়। ইউক্রেনে 11 দিনের মতো চলছে রাশিয়ার অভিযান। ব্যাপক বোমাবর্ষণ হচ্ছে ইরপিন, খার্কিভ, ভোলনোভকে। শহরগুলোই ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুসারে রুশ সেনাবহর সামরিক ঘাঁটির পাশাপাশি জনবহুল এলাকায় চালানো শুরু করেছে হামলা। কৌশলটি চেচেন ও সিরিয়া যুদ্ধের সাথে মিলে যায়, এমন দাবি ব্রিটিশ সরকারের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে আগ্রহীদের সংখ্যা বেড়েই চলেছে ইউক্রেনে। প্রেসিডেন্ট জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে প্রতিদিনই সেনাবাহিনীতে যোগ দিচ্ছে শত শত মানুষ। ফিরছেন প্রবাসী ইউক্রেনীয়রা, এমনকি কিয়েভের হয়ে লড়তে হাজির 16,000 বিদেশি নাগরিক, যাদের বেশিরভাগ অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সামরিক প্রশিক্ষণ নেই, তবু দেশের ক্রান্তিলগ্নে অস্ত্র হাতে তুলে নিতে চান তারা। লড়তে চান দেশকে শত্রুমুক্ত করতে। গত কয়েকদিন ধরেই কিয়েভের এই সেনা নিয়োগ কেন্দ্রে মানুষের ঢল। ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগদানে আগ্রহীদের নিবন্ধন হচ্ছে এখানে। সারিবদ্ধ হাজার হাজার মানুষের চোখে মুখে দেশ রক্ষার প্রত্যয়। এটা আমার দায়িত্ব। নিজেকে দেশের কাজে লাগাতে চাই, লড়াই করতে চাই, দেশকে মুক্ত করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করব। পুতিনের প্রতি আমাদের বার্তা স্পষ্ট যে আমরা প্রস্তুত। সারা দেশ থেকে মানুষ আসছে যুদ্ধে যোগ দিতে। এটা দুর্দান্ত ব্যাপার। 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইউক্রেনে। পরিবারকে অন্য দেশে আশ্রয় পাঠিয়ে রয়ে গেছেন তারা। মাতৃভূমি রক্ষার তাগিদে দেশে ফিরেছে বহু প্রবাসী। সম্মুখ যুদ্ধের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করতে চান অনেকে। দেশে আগ্রাসন শুরুর পর থেকে এক রাত ঘুমাতে পারিনি। এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তারা দেশের হয়ে লড়ছে, আমারও উচিত পাশে দাঁড়ানো। প্রশিক্ষণ নেই, তবে কিছু করার ইচ্ছা আছে। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে প্রয়োজনে চিকিৎসা দিতে পারবো। গত 27 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল লিজিয়ন অফ টেরিটোরিয়াল ডিফেন্স গড়ে তোলে ইউক্রেন। বিদেশি স্বেচ্ছাসেবী নিয়োগে চালু হয় ওয়েবসাইট। জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান থেকে এই বাহিনীতে যোগ দিয়েছে প্রায় 16,000 মানুষ, যাদের বেশিরভাগ সাবেক সেনা সদস্য। আমরা ব্রিটিশ সরকারের তরফ থেকে যাচ্ছি না, ব্যক্তি স্বেচ্ছাসেবী হিসেবে যাচ্ছি। তাই ন্যাটোর বিধির সাথে সংঘর্ষের কোনো কারণ নেই। ইউক্রেনের জনগণ, সেনা সদস্যরা, প্রেসিডেন্ট জেলেনস্কি প্রত্যেকেই যেন এক একটি স্ফুলিঙ্গ। আমি কোনো ভ্রম বা মোহের বশে আসিনি, হিরো হওয়ার আশাও নেই। ইউক্রেনের পাশে দাঁড়াতে এসেছি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দেশে ফিরেছে 66,000-এর বেশি নাগরিক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইউক্রেন রাশিয়ার তৃতীয় দফা সমঝোতা আলোচনা হবে সোমবার। এ তথ্য জানালো কিয়েভ প্রশাসন। ফেসবুক বার্তায় দেশটির এক কূটনীতিক জানান, আবারও সমঝোতা বৈঠকে বসবেন দুদেশের প্রতিনিধিরা, তবে স্থান সময় সম্পর্কে কিছুই জানাননি। গত 28 ফেব্রুয়ারি প্রথম দফা শান্তি আলোচনায় বসে মস্কো, কিয়েভের প্রতিনিধিরা, তবে কার্যকরী সমাধান আসেনি সে বৈঠকে। দ্বিতীয় দফায় আলোচনা হয় 3 মার্চ, যেখানে বেসামরিক নাগরিকদের উদ্ধারে মানবিক করিডোর তৈরির বিষয়ে সম্মত হয় দুপক্ষ। দশ দিনেই 15 লাখের বেশি ইউক্রেনবাসী হলেন শরণার্থী। শনিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR প্রকাশ করে তথ্য। একই সাথে সীমান্ত এলাকাগুলো পরিদর্শনে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রোমানিয়ার প্রেসিডেন্ট। দিয়েছেন মানবিক সহযোগিতা এবং নিরাপত্তার আশ্বাস। এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা IFRC জানিয়েছে $10.90 কোটি তহবিল সংগ্রহ হয়েছে।
দীর্ঘযাত্রার কষ্ট, কান্না, পরিবার, দেশ থেকে ইউক্রেনবাসীর বিচ্ছেদের প্রতিবেশী সীমান্তে ঠাঁই নিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাদের। সময়ের সাথে বেড়েই চলেছে সেই জনস্রোত। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের তথ্য অনুসারে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পোলিশ সীমান্তে। এরপরই রয়েছে হাঙ্গেরি, মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ার মতো দেশগুলো। সেখানকার মানবিক পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমতো তহবিল গঠন করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ইউক্রেন এবং প্রতিবেশী দেশগুলোই আশ্রিতদের জন্য $10.90 কোটি তহবিল গঠন করেছে। সময়ের সাথে বাড়বে অর্থের পরিমাণ, কারণ পোল্যান্ড সীমান্তেই $10 কোটি সহায়তা প্রয়োজন, এমনটা বলছে রেড ক্রস। তার উপর মানবিক করিডোর চালু হলে বিভিন্ন সীমান্তে বাড়বে শরণার্থীদের চাপ। শনিবারই সীমান্তে আশ্রিতদের সাথে সাক্ষাৎ করেন রোমানিয়ার প্রেসিডেন্ট। আশ্বাস দেন নারী, শিশুদের সহায়তার, তবে নিশ্চিত করেন যুদ্ধে যোগ না দেওয়ার বিষয়টি। নিঃস্ব অবস্থায় ইউক্রেনের নাগরিকরা ঠাঁই নিচ্ছেন রোমানিয়ার সীমান্তে। তাদের খাবার, গরম কাপড়, ওষুধ, এমনকি ক্যাম্প পর্যন্ত যানবাহনের সহযোগিতা দিচ্ছি। আগতদের কাগজপত্র যাচাই করে তালিকাভুক্ত করছেন স্বেচ্ছাসেবীরা। তবে সামরিক তৎপরতায় যোগ দিবে না রোমানিয়া, এক্ষেত্রে ন্যাটোর সিদ্ধান্তই চূড়ান্ত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর সীমান্তে আশ্রয় কেন্দ্রগুলোতে যান অ্যান্টনি ব্লিংকেন। প্রতিশ্রুতি দেন মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার। গোটা বিশ্ব বর্তমানে ইউক্রেনের পাশে। প্রত্যেক মুহূর্তে নারকীয় যন্ত্রণা ভোগ করছেন দেশটির মানুষরা। ন্যাটো, ইইউ, G7-এর সাথে বৈঠক করছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা হবে, কারণ তাদের প্রতিরোধ নেতৃত্ব প্রশংসনীয়। একই সাথে রাশিয়ার ওপরও বাড়বে নিষেধাজ্ঞা, অবরোধ। জাতিসংঘের তথ্য অনুসারে প্রতিদিন ইউক্রেন সীমান্ত পাড়ি দিচ্ছেন প্রায় লাখ খানেক মানুষ। এজন্য অনেককে অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 60 ঘন্টা পর্যন্ত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। রুশ আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইউক্রেনে দখলকৃত খেরসন শহর। শনিবার সড়কে নেমে আসে হাজারো সাধারণ মানুষ। দেশের পতাকা হাতে খেরসনি ইউক্রেন বলে স্লোগান দেন তারা। সশস্ত্র রুশ সেনাদের উপস্থিতিতে এই আন্দোলন হয়। সেনাদের ইউক্রেন ত্যাগের দাবি জানান তারা। ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ করেছে আন্দোলনকারীরা। খেরসনবাসীর এই পদক্ষেপ ইউক্রেনীদের আরও অনুপ্রেরণা দেবে এমনটা আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। গেল বুধবারই শহরটি দখলে নেয় রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ। শনিবার যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান সহ কয়েকটি দেশে হয় বিক্ষোভ, প্রতিবাদ। এদিন পতাকা ও প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা প্রদর্শন করেন ইউক্রেনের প্রতি সমর্থন। দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানানো হয় সমাবেশে। আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি। কয়েকটি দেশে রুশ দূতাবাস ঘেরাও করা হয়। এছাড়া ইউক্রেনবাসীর জন্য প্রয়োজনীয় সহায়তা পাঠাতেও নিজ দেশের সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। আবারও নো ফ্লাই জোন ঘোষণার দাবি তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার 3 শতাধিক মার্কিন আইন প্রণেতাদের সাথে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন তিনি। সেখানেই জানান রুশ বিমান অভিযান ঠেকানোর জন্যই ওই অঞ্চলে কার্যকর হওয়া প্রয়োজন নো ফ্লাই জোন। অবশ্য তার প্রস্তাবে সাড়া দেননি মার্কিন রাজনীতিকরা। উল্টো জানান পোল্যান্ডের সাথে অস্ত্র চুক্তিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেটি অনুসারে সোভিয়েত আমলের যুদ্ধবিমান ইউক্রেনে পাঠাবে পোলিশ সরকার। জরুরি পরিস্থিতিতে উড়োজাহাজগুলো পাঠানোর মূল কারণ সোভিয়েত যুদ্ধবিমান পরিচালনায় দক্ষ ইউক্রেনের পাইলটরা। একই দিন রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বললেন ইউক্রেনের নাগরিকদের দৃঢ়তা আর ঐক্য পিছু হটতে বাধ্য করবে রুশ সেনাদের। হাতে অস্ত্র না থাকলেও দখলদারের বিরুদ্ধে চিৎকারের সাহস আছে আমার দেশের মানুষের। এদেশের মানুষ পিছু হটে না, হাল ছাড়ে না, প্রতিরোধ বন্ধ করে না, কোনো কিছুকে ভয় করে না। দেশবাসীকে বলবো, আপনারা একজোট হয়ে অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, দেশের জন্য লড়বেন। রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল। নো ফ্লাই জোন ঘোষণা হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর, এমন হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন কোনো দেশের নো ফ্লাই জোন ঘোষণার অর্থ হলো রাশিয়াকে সামরিক সংঘাতের পথে নিয়ে যাওয়া, যা পুরো ইউরোপ এমনকি বিশ্বের জন্যই বিপর্যয় ডেকে আনবে। এ যাবৎ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়েনি রাশিয়ার উপর, এমন দাবি করেন পুতিন। আবারও জানান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে অভিযান। Военное положение вводится в стране в соответствии с законом. Нет, и ইউক্রেনের কোনো প্রতিবেশী যদি নো ফ্লাই জোন ঘোষণা করে তার অর্থ হলো তারা সরাসরি সংঘাতে অংশ নিতে চাইছে, যার ফলাফল ভয়াবহ হবে। পুরো ইউরোপ এমনকি বিশ্বকেও এর ফল ভোগ করতে হবে।
এবার রাশিয়ায় কার্যক্রম স্থগিত করল ভিসা ও মাস্টার কার্ডের মতো আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। শনিবার প্রতিষ্ঠানগুলো পৃথক বিবৃতিতে জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই নেওয়া হলো এই উদ্যোগ। মাস্টার কার্ড কর্তৃপক্ষ জানায়, রুশ ব্যাংক থেকে ইস্যুকৃত কার্ডগুলো দেশটির নেটওয়ার্কে আর কাজ করবে না। এমনকি রাশিয়ার বাইরেও কোনো কার্ড স্টোর বা এটিএমগুলোই কাজ করবে না। আর ভিসা কার্ড কর্তৃপক্ষ বলছে, শিগগিরই সব ধরনের ভিসা লেনদেন বন্ধে তারা কাজ করছে। প্রতিবেশী রাষ্ট্রে অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ বহু ব্যক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। রুশ সামরিক বাহিনীর কাছে আতঙ্কে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের জেভেলিন মিসাইল। ট্যাঙ্ক বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ান আর্মার্ড ডিভিশনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। এখন পর্যন্ত রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে 300 জেভেলিন। ইউক্রেন সেনাদের দাবি, সেসব দিয়ে 280টি রুশ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। প্রচলিত নাম জ্যাভেলিন মিসাইল, কিন্তু রুশ বাহিনীর কাছে এটি এখন সাক্ষাৎ যমদূত। ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগে দেশটিকে যেসব অস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে অন্যতম এই FGM-148 মিসাইল। যুদ্ধ শুরুর পর রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে এই অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, যা পরিণত হয়েছে রুশ আর্মার্ড ডিভিশনের আতঙ্কে। ইউক্রেন বলছে, এখন পর্যন্ত 300টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ধ্বংস করা হয়েছে 280টি ট্যাঙ্ক। যুক্তরাষ্ট্র নির্মিত জ্যাভেলিন মিসাইলে ব্যবহৃত হয়েছে বহুমুখী প্রযুক্তি। 22 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 4 কিলোমিটার পর্যন্ত। ব্যবহার করা যায় যে কোনো পরিবেশে। ইরাক, সিরিয়াতেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের সফলতা পায় মার্কিন বাহিনী। বিশ্বব্যাপী এই ক্ষেপণাস্ত্রের সফলতার হার 94%। প্রশ্ন ওঠে, কী কারণে এতটা সফল? নির্মাতারা বলছেন, মূল কারণ দুটি: সেন্সর এবং বিস্ফোরক। মিসাইলের কমান্ড লঞ্চ ইউনিটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সেন্সর, যার মাধ্যমে টার্গেটকে লক করে মিসাইল। এরপর সেটি লক্ষ্য করে স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানে। থার্মাল ইমেজের মাধ্যমে অন্ধকার বা যে কোনো আবহাওয়ায় এটি আঘাত হানতে সক্ষম। এর আগে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় রুশ যুদ্ধবিমান ঘায়েল করতে মুজাহিদিনদের স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র, যা বড় ব্যবধান করে দেয় রুশ আফগান যুদ্ধে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়ার 4টি হেলিকপ্টার ভূপাতিত করল ইউক্রেনের সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোস্তেমেল শহরের কাছেই উড়ে যাচ্ছিল রুশ বিমান বাহিনীর একটি বহর। সে সময় বনাঞ্চল থেকে হেলিকপ্টারগুলো লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ছোড়া হয় মিসাইল। তাতে কামোভ KA-52 সিরিজের একটি এলিগেটর হেলিকপ্টার বিধ্বস্ত হয়। একই সাথে বহরে থাকা 3টি ছোট হেলিকপ্টার ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করে মস্কো। কন্ট্রোল রুম থেকে গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড হয়। রাশিয়ার দাবি, অঞ্চলটির জাতীয়তাবাদী বিদ্রোহীরা চালিয়েছে এই হামলা। চলমান রুশ আগ্রাসনের মধ্যেই মস্কো সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। প্রায় 3 ঘণ্টাব্যাপী বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। তবে আলোচনার বিষয়বস্তু জানানো হয়নি। পুতিনের সাথে বৈঠকের পরই ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ধারণা, দুদেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যস্থতা করতেই তাঁর এই সফর। পুতিন, জেলেনস্কি ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সাথেও বেনেটের আলাপ হয়। মস্কো সফরের আগেই আলোচনা করেন ফরাসি প্রেসিডেন্টের সাথেও। এদিকে ইউক্রেনের নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। একই সাথে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কথাও জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে হাজার মাইল দূরের ফিলিস্তিনে। কারণ সংঘাত কবলিত ইউক্রেনের ইহুদিদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সেজন্য দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় 1000 নতুন বসতি নির্মাণের পরিকল্পনা সরকারের। বিশ্লেষকরা বলছেন, মানবিক দিক বিবেচনায় নয়, বরং দখলদারিত্ব আর জনসংখ্যায় আধিপত্য বাড়াতেই এই উদ্যোগ। এরই মধ্যে ফিলিস্তিনে আগ্রাসী দখলদারের ভূমিকায় নেমেছে ইউক্রেন। ফেরত শতাধিক ইসরায়েলি। রুশ আগ্রাসন থেকে বাঁচতে যখন পোল্যান্ড, রোমানিয়ায় আশ্রয় নিচ্ছে হাজারো ইউক্রেনীয়, তখন আকাশপথে 1200 মাইল পাড়ি দিয়ে ইসরায়েলে পৌঁছেছে 100 জনের একটি দল। এদের সবাই ইহুদি। কিয়েভ আর ওডেসা থেকে 2টি ফ্লাইট গেছে ইসরায়েলে।
ইউক্রেনে ইহুদি আছেন প্রায় 4 লাখ। আপাতত তেল আবিবের পরিকল্পনা 10,000 ইহুদি ইউক্রেনীয়কে আশ্রয় দেয়া। সে লক্ষ্যে নতুন বসতি নির্মাণের ছকও কষে ফেলেছে তারা। আমার পুরো পরিবার ইউক্রেনে থাকে। আমি ভাগ্যবান, খুব শীঘ্রই তাদের সাথে দেখা হবে। ইসরায়েলের অভিবাসনের সুযোগ পাচ্ছে তারা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সংকট থেকে ফায়দা নিতে চাইছে ইসরায়েল। তাই তো যুদ্ধের শুরুতেই ইউক্রেনীয় ইহুদিদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। দ্রুত প্রবেশ নিশ্চিতে দাপ্তরিক প্রক্রিয়াও সহজ করার ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলে অভিবাসন প্রত্যাশী ইহুদিদের জন্য পোল্যান্ড, রোমানিয়া, মলদোভা, হাঙ্গেরি 4 দেশে খোলা হয়েছে আবেদনের কেন্দ্র। মানবিক কারণ নয়, বরং ফিলিস্তিনিদের ওপর আধিপত্য বিস্তারেই যে তেল আবিবের এ বন্দোবস্ত তা আর বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের ইতিহাসই হলো ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধ বসতি নির্মাণের। ইউক্রেন যুদ্ধ শুরুর পরই দখলকৃত অঞ্চলে হাজারখানেক নতুন বসতি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। 1918-তে ব্রিটিশরা দখলে নেয়ার আগে ফিলিস্তিনে ইহুদি জনগোষ্ঠী ছিল মাত্র 3%, যা 4 বছরের মধ্যে 3 গুণ বেড়ে যায়। পশ্চিমা পৃষ্ঠপোষকতায় ইহুদি সংখ্যা 27% পৌঁছে যায় 1935 সালের মধ্যেই। বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদের নিয়ে 1948 সালে গায়ের জোরে প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল রাষ্ট্রকে। বসতি থেকে উচ্ছেদ করা হয় 7.5 লাখ ফিলিস্তিনিকে। ইহুদিদের ঢলের সাথে বাড়তে থাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা। 72 বছর ধরে জর্ডান, সিরিয়া, মিশর, লেবানন ও ফিলিস্তিনের 58টি শিবিরে মানবেতর দিন কাটছে প্রায় 60 লাখ ফিলিস্তিনির। ইসরায়েলের আইন অনুযায়ী পূর্বসূরিদের কেউ কোনোদিন সেখানে পা না রাখলেও বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদিরা নাগরিকত্ব পেতে পারে দেশটির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সব ধরনের করোনা বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সৌদি আরব। শনিবার বিবৃতি প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদিতে যাওয়ার আগে প্রয়োজন হবে না পিসিআর টেস্টের। দেশটিতে পৌঁছেও মানতে হবে না কোয়ারেন্টাইন। খোলা স্থানে মাস্ক পরার নিয়মও তুলে নিয়েছে প্রশাসন। এছাড়া ওমিক্রনের কারণে আফ্রিকার যেসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল সেগুলোও করা হয়েছে প্রত্যাহার। দেশের অভ্যন্তরীণ বিধিনিষেধও তুলে নিয়েছে সৌদি সরকার। মসজিদে নামাজ পড়া এবং উন্মুক্ত জায়গায় অনুষ্ঠানে মানতে হবে না সামাজিক দূরত্ব। তবে ওমরা পালনের ক্ষেত্রে 2 ডোজ টিকা গ্রহণের শর্ত বহাল রেখেছে সরকার। ভারতের পাঞ্জাব সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলিতে প্রাণ হারালেন বিএসএফ এর 5 জওয়ান। রোববার মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করে রাজ্য প্রশাসন। বিবৃতিতে জানানো হয়, সকালের গোলাগুলিতে আরও বেশ কয়েকজন আহত। বাকবিতণ্ডার এক পর্যায়ে এক কনস্টেবল এলোপাতারি গুলি ছোড়েন সহকর্মীদের দিকে। গুলির আঘাত ছিল তার নিজের শরীরেও। পরে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হামলাকারী সহ 5 জন। তবে হামলাকারী আত্মহত্যা করেছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। এই ছিল যমুনা আইডেসকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।